উপস্থিত ভদ্র মহোদয়, আমার মা ভাই বোনেরা এবং আমার তরুণ বন্ধুগণ, শুনলেন পরপর তরজা গান মঈনুদ্দিন বা তারকচন্দ্র মণ্ডল মহাশয়ের মুখে। তারকবাবু ভালো গায়ক, ভালো সুরজ্ঞ গায়ক, ভালো গান করেছে, মা ভালো পয়সা পেয়েছে, সবাই মিলে ওকে আশীর্বাদ করুন। আর আমিও দুহাত তুলে আশীর্বাদ করছি, তারকবাবু বেঁচে থাক, ওর মার কোল একদম পরিষ্কার হয়ে যাক। মঈনুদ্দিন বেঁচে থাক, ভাবির কোল একদম পরিষ্কার হয়ে যাক। না, আমি খারাপ কথা বলিনি মা, কারণ তারক বাবু আর মঈনুদ্দিন বাবু সারা মাস সারা বছর এইভাবে আমাদের সঙ্গে গান করে বেড়াক বাইরে বাইরে, আর বাড়িতে মায়ের কোল ফাঁকা থাক, যাহা দুটো পয়সা করি পাবে, বউটাকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করবে। আমি খারাপ কথা বলিনি। তারক বাবু প্রশ্ন দিচ্ছে, বর এসেছে ছাদনা তলায়, মেয়ে রইল ঘরে, সেই মেয়ের নাকি বাচ্চা হয়েছে, বাপ বলবে কারে? তারক বাবু, এসব আগে হতো, আগে বিজ্ঞ মানুষ ছিল তখন হতো, এখন আর হয় না, এখন আর হয় না। এসব আলোচনা আগে হতো, এই বয়স্ক মানুষ যারা ছিল ওনারাই মন্দিরে মন্দিরে আলোচনা করতো। এই দেখো তারক, আমাদের ওখানে একটা মেয়ের বিয়ে হয়েছে, বড় লোকের বাড়ি, ধরুন 50 বিঘে সম্পত্তি, দুখানা বাস, দুখানা লরি, দুখানা ম্যাটোডো, আর মোটর সাইকেল তো 4-5খানা আছে। মেয়েটা বিয়ে দিয়েছে, 5-6 বছর হয়ে গেল, মেয়েটার কোনো বাচ্চা কাচ্চা হয় না। একদিন ছেলের বাবা রাগে রাগে চিন্তা করছে, তাই তো কি সর্বনাশ, একটা ছেলে বিয়ে দিলাম আর সে বৌমার বাচ্চা কাচ্চা হলো না, আমার বংশটা কি ধ্বংস হয়ে যাবে? একদিনের আগে দেখুন মাগো, ছেলের শ্বশুর বাড়ি গেছে, ছেলের শ্বশুর বাড়ি গেছে, আর এর আগে দেখুন বাবু দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলছে না, ছেলের শ্বশুর বাড়ি গিয়ে দাঁড়িয়ে আছে। এখন মেয়ের বাবা দেখতে পেয়ে বলছে, বেমশাই এইদিকে আসুন, ওখানে দাঁড়িয়ে আছেন কেন, বাড়ির দিকে আসুন, কি হয়েছে, আপনার কি শরীর খারাপ? কোনো কথা বলে না। বলে ব্যান কেমন আছে? কোনো কথা বলে না। বলে আমার জামাই কেমন আছে, মেয়ে কেমন আছে? কোনো কথা বলে না। বলে আপনার বাড়িতে একটা ভালো কুকুর ছিল, সে কেমন আছে? ওমা, কোনো কথা বলে না। বলে বেমশাই আপনার কি মাথা খারাপ হলো? এমনি এই কথা বলেছে মা। আর বেমশাই বলছে, মাথা খারাপ হবে কেন? আপনি একটা ঠকবাজ, আপনি আমাকে ঠকিয়েছেন। কোথায় ঠকালাম বেমশাই? না, একটা বাজা মেয়ে, একটা বেজো মেয়ে আমাকে দিয়ে আমার বংশটা আপনি ধ্বংস করতে চাইছেন। 50 বিঘে সম্পত্তি, দুখানা বাস, দুখানা লরি, দুখানা ম্যাটোডো, এসব কি হবে? বেমশাই আমার মেয়ে বাজা নয়, বেমশাই আমার মেয়ে বাজা নয়, আমি জানি আপনার ছেলের হয়তো দোষ থাকতে পারে। আমার ছেলের কি দোষ? আমি শুনেছি যে ছেলে খোঁজা হয় তার নাকি সন্তান না দাঁড়ায়। আমার ছেলে খোঁজা, আমি জানি না, আর আপনি জানেন। আপনার মেয়ে বাজা বেজো, সেই মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বংশটা আপনি ধ্বংস করতে চাইছেন। বলেন শুনুন বেমশাই, 100বার বাজা 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 করবেন না। আমি বলছি আমার মেয়ে বাজা নয়, তা শুনবেন না। শুনুন, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার আগে মেয়ের 2টো বাচ্চা হয়েছে, এখন আর হচ্ছে না, আগে হতো, এখন আর হয় না। ওরে গায়ে মানে না আপনি মরল ছেঁড়া ছাতা মাথায়, ওরে গায়ে মানে না আপনি মরল ছেঁড়া ছাতা মাথায়, ওরে বিদ্যার বেলা এলো বহু ডঙ্কা, এনার বিদ্যার বেলা এলো বহু ডঙ্কা, আবার তর্ক দেয় কথায় কথায়, এ শালা তর্ক দেয় কথায় কথায়, ওরে গায়ে মানে না আপনি মরল ছেঁড়া ছাতা মাথায়, গায়ে মানে না আপনি মরল ছেঁড়া ছাতা মাথায়। ধনের ধন হলে দিনে দেখে তারা, আর অল্প বিদ্যা ভয়ঙ্কর কুবুদ্ধের সেরা, ওরে নির্ধনের ধন হলে দিনে দেখে তারা, আর অল্প বিদ্যা ভয়ঙ্কর কুবুদ্ধের সেরা, তারা তো আসল তত্ত্ব হয় গোহারা, তারা আসল তত্ত্ব হয় গোহারা, তাদের সব চলা বলায় বোঝা যায়, তাদের সব চলা বলায় বোঝা যায়, ওরে গায়ে মানে না আপনি মরল ছেঁড়া ছাতা মাথায়, গায়ে মানে না আপনি।
দান করে দেব, তবে হবে হবে কথার জবাব বাবু, অভাব হবে না। আরে বসে বসে কথাগুলি মন দিয়ে শোনো না। ও মা, প্রশ্ন দিচ্ছে, বর এসেছে ছাদনা তলায়, মেয়ে রইল ঘরে, সেই মেয়ের বাচ্চা হয়েছে, বাপ বলবো কারে? আরে কপাল, দেখুন বাবু, আজ কয়েকদিন ধরে গান চলছে, গলাটা একটু ধারা ধারা হয়ে গেছে। আর রাত 4টের সময় বেরিয়েছি সেই উত্তর 24 পরগনা বসিরহাট থেকে আমরা, আর আপনাদের এখানে এসে পৌঁছেছি তখন 1:30 মনে হয় বাজে। সারাদিন ওই গাড়ির মধ্যেই আসি মা, কোথাও দাঁড়ানো হয়নি, তাই আমাদের এই টাইম লেগে গেছে, আবার বাড়ি যেতে হবে। তাই যাই হোক, হয়তো আপনাদের এখানে থেকে যাব, তার অসুবিধা কি? অসুবিধা হবে? এ যেমন প্রশ্ন দিচ্ছে মা, আমি এক জায়গায় গিয়েছিলাম কোচবিহার গান করতে, সেখানে একটা কাগজে লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, দেবদাস বাবু আপনি তো বহু প্রশ্নের জবাব দিচ্ছেন, আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি না, নূতন ছেলে মেয়ে, মানে বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, নূতন ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে শেষ রাত্রে তারা বাসর ঘরে গেছে, কোনোদিন কথাবার্তা হয়নি, দেখাশুনো হয়নি, এখন তারা দুজনা এক জায়গায় শুয়ে আছে, এর মধ্যে কে আগে কথা বলেছে? নূতন ছেলে মেয়ে এক জায়গায় শুয়ে আছে, বিয়ের পরে শেষ রাত্রি ওই বাসর ঘরে যায় মা, বাসর ঘরে এক জায়গায় রয়, দুজনা এক জায়গায় রয়, এর মধ্যে কে আগে কথা কয়? আমি বলছি তাই তো, কে আগে কথা কয়? এ তো কোনো শাস্ত্রে তো লেখা নেই, কি বলা যাবে? যদি মেয়েদের বলি হয়তো মেয়েরা গালাগালি করতে পারে, যদি ছেলেদের বলি তো হয়তো ইটপাটকেল মারতে পারে। আমি দেখুন বাবু, এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়, তবে আপনারা দিয়েছেন। তা ছেলে মেয়ে বিয়ের পরে শেষ রাত্রে তারা বাসর ঘরে যায়, দুজনে এক জায়গায় রয়, তার মধ্যে কে আগে কথা বলে, কথা কয়? বলে হ্যাঁ দাদা, ওইটাই আমাদের প্রশ্ন। আমি দেখুন, এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না, তবে আমার মনে হয় যার চুলকুনি বেশি সেই আগে কথা কয়। এই যে চুলকুনি হয়েছে, তোমরা আসর বুঝেছো তা দেখে গেইও তর্জার গান, নইলে তুলবো ঝটকা ওড়াবো মটকা, তোদের পাঠিয়ে দেবো পাকিস্তান, তোদের পার করিব পাকিস্তান। তোমরা আসর বুঝেছো তা দেখে গেইও তর্জার গান, আসর বুঝেছো তা দেখে গেইও তর্জার গান। এরে কাণ্ড হকা নাই বাবু, কাণ্ড হকা নাই, এনার শ্বশুরকে দেখে বলে সালাম ভাইরা ভাই, এরে শালি এসে বলছে বোনাই, বোনাই তোর মলিয়ে দেব দুটি কান। ওরে আসর বুঝেছো তা দেখে গেইও তর্জার গান, আসর বুঝে তবে হবে সেই কথার জবাব, মাগো মা অভাবও হবে না। আরে বসে বসে কথাগুলি মন দিয়ে শোনুন না। ওই যে প্রশ্ন দিয়েছে, বর এসেছে ছাদনা তলায়, মেয়ে রইল ঘরে, সেই মেয়ের বাচ্চা হয়েছে, বাপ বলবে কারে? এটা হচ্ছে মহাভারতের ঘটনা। যদি আপনারা বুঝতে পারেন, অনেকেই বুঝতে পারবেন। ও মা, পরিচরে নামে রাজা, দেখুন পরিচরে নামে রাজা, রাজা হস্তিনাতে ছিল, আর মৃগ শিকার করতে রাজা বনে চলে গেল। দেখুন মৃগ না পায় রাজা ভাবে মনে মন, আর শব্দভেদী বাণ নিয়ে করে নিরীক্ষণ। পরিচয় রাজা শব্দভেদী বাণ নিয়ে বসে আছে, আর কিছুটা দূরে তাকিয়ে দেখলেন একটা হরিণ আর একটা হরিণী, তার ওই যৌবনে দুজনা মিলন খেলা খেলছে। ও মা, এই দৃশ্য দেখার পরে, দেখুন এই দৃশ্য দেখে রাজারে তো পতন হলো, রাজারে তো পতন হলো। আর সেই রে তো দেখুন রাজা কি কাণ্ড করিল। আমার লজ্জা পাবেন না, লজ্জিত হবেন না, মহাভারতের কথা। এখন রাজা সেই রেতোটা পোটলা করে, কাছে ছিল খঞ্জন পাখি, খঞ্জনকে বলছে, খঞ্জন তোর রানীমা হচ্ছে ঋতুবতী, এই রেতো পোটলাটা তুই রানী মায়ের কাছে পৌঁছে দিবি।
ও মা খঞ্জন পাখি মুখে করে সে তখন উড়িতে লেগেছে। আর উঠতে উঠতে যে সময় গঙ্গার উপর গেছে, গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছে, এমন টাইমে একটা কাক পাখি, সে মনে করছে খঞ্জন পাখি মনে হয় কি সুখাদ্য নিয়ে যাচ্ছে, ও তখন তাড়াতাড়ি উড়ে গিয়ে উপরে ঝগড়া বাঁধিয়ে দিল, দেখো না ঝগড়া বাঁধিয়ে দিল। আর ওই মুখের থেকে রেতো ফোটলা গঙ্গাতে পড়িল, গঙ্গার জলেতে পড়েছে। আর সফরি পুঁটি মাছ এই অমনি নিয়েছে। গঙ্গায় পড়তেই, গঙ্গায় ছিল একটা মাছ সফরি, গঙ্গায় পড়তেই মাছ খেয়ে যখন নিল, এতটা খেয়ে যখন নিল, আর দ্বাদশ দণ্ডের মধ্যে তার গর্ভ দেখা দিল, দ্বাদশ দণ্ডের মধ্যে সেই মাছের গর্ভ। ও মা ছটফট করিতে তখন ধীবরের জালেতে পড়েছে। আর ধীবর সেই মাছ নিয়ে বাড়ি চলে গেছে। যে সুন্দর একটা মাছ পেয়েছি, এই মাছটা আজকে আর আমি বিক্রি করব না, বাড়িতে নিয়ে সবাই মিলে আমরা সেবা করব। ওমা মাছ বাড়িতে নিয়ে বটি পেটে যখন মাছের ঘাড় কেটে দিয়েছে, আর মাছের পেট হতে দেখুন দুটো বাচ্চা বেরিয়েছে। ঘাড় কাটতেই ওই মাছের পেট হতে একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা হলো মৎস্যরাজ বিরাট, আর মেয়েটা হলো মা মৎস্যগন্ধা, গায়ে তার মাছের গন্ধ। যৌবন প্রাপ্ত হলে কোনো ছেলে তাকে বিয়ে করতে চায় না, তাই ধীবরাজ মেয়েটার একটা নৌকা তৈরি করে দিলেন, আর ওই পাটনি ঘাটায় রেখে দিলেন ওই লোকজন পারাপার করার জন্য। একদিনে পরাশরে নামে মনি যখন সেই ঘাটে আসিল, আর ঘাটে এসে নৌকাতে পা যখন দিল, পা দিয়ে বলছো মেয়ে তোমার নৌকা কি মাছ আছে? ওই মাছের গন্ধ বেরোচ্ছে। বলে না মনিবর, আমার মাছের গর্ভে জন্ম হয়েছিল, আমার গায়ে মাছের গন্ধ, কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় না, তাই বাবা আমার এই পাটনি ঘাটায় রেখে দিয়েছে। বলে ও তোমার গায়ে মাছের গন্ধ? শোনো কন্যা, তুমি যদি আমার কথা শোনো, তোমার গায়ের থেকে মৎস্যগন্ধ চলে যাবে, পদ্মগন্ধ হবে, আর একটা ভালো সুপুরুষের সঙ্গে তোমার বিয়ে হবে। মেয়েটা বলছে যদি আমার গায়ের থেকে এই মৎস্যগন্ধ চলে যায়, আপনি যা বলবেন আমি তাই শুনতে বাধ্য। বলে আমার সঙ্গে আলিঙ্গন দিতে হবে। মেয়ে বলল এই প্রকাশ্য দিনের বেলায় কিভাবে আলিঙ্গন হবে? মনিবর বলল সে ব্যবস্থা আমি করে রেখেছি। মনির মনের কুহতে মনিবর কুয়াশার সৃষ্টি করলেন, কাছের মানুষ দেখা যায় না। আর এই নৌকা থেকে একটুখানি ধুলা তুলে নিল, আর সেই ধুলা নদীর বুকে নিক্ষেপ করিল। যখন নিক্ষেপ করেছে, আর সঙ্গে সঙ্গে সেইখানেতে দ্বীপ নির্মাণ হয়েছে। ওই দ্বীপের উপরে কুয়াশার সৃষ্টি করে কাছের মানুষ দেখা যায় না। সেই সময় মৎস্যগন্ধার সঙ্গে পরাশর মুনি আলিঙ্গন দিল, আর এই আলিঙ্গনের ফলে মৎস্যগন্ধা গর্ভধারণ করল। ওই পরাশর মুনির ঔরসে মৎস্যগন্ধা গর্ভবতী, সেই গর্ভে কে জন্মগ্রহণ করেছিল? দ্বীপের উপরে জন্মগ্রহণ করেছিল তাই দৈপায়ন। তার নাম হচ্ছে মহাভারত রচয়িতা ব্যাসদেব। গায়ের থেকে মৎস্যগন্ধ চলে গেল, পদ্মগন্ধ হলো। পরে শান্তনু রাজার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাহলে বিয়ের আগে মা একটা ছেলে হয়েছে, বিয়ের আগে ওই ব্যাসদেব, বিয়ের আগে একটা ছেলে হয়েছে, তারপর শান্তনু রাজার সঙ্গে বিয়ে হয়েছে। তো শান্তনু রাজাও বাবা হতে পারে, ও পরাশর মুনিও বাবা হতে পারে। তুমি এই কথাতে ঠকাবে বলে তারক মনে করেছো আশা, আমি বাক্য ঢিলে ভেঙে দিলাম বাবুই পাখির বাসা। তুমি আমাকে চেনো না, আরে দেবদাস নাম ধরি করো বিবেচনা। তুমি তো অনেকক্ষণ ভগবান ভগবান করলে তারক বাবু, আর ওই তোমার একটা তবিল আছে, ওর থেকে মালা বার করে তুমি ওইটা পাঠিয়ে করো, আমি দেখেছি। ওমা সবসময় ভগবানের নাম করে, আমরাও ভগবানের নাম করি। তারক বাবু আজকাল কিন্তু ভগবানের ছড়াছড়ি। বালক ব্রহ্মচারী একজন ভগবান, লোকনাথ বাবা একজন ভগবান, ও হরিচাঁদ গুরুচাঁদ ভগবান, গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, অনুকূল চন্দ্র ভগবান। তা ভগবানের ছড়াছড়ি। তা আমি বলছি তারক,
বলো তো আদি ভগবানকে, আদি ভগবানকে আর কি দেখলে তাকে ভগবান বলে মনে হয়? তার নাম কি? কোথায় তার বাড়ি? তার মায়ের নাম কি? বাবার নাম কি? কোথায় তার থানা? কোথায় তার পোস্ট অফিস? আর সেই ভগবানের বাড়ি যেতে গেলে কোন রাস্তা ধরে যেতে হয়? আর যে রাস্তা ধরে যেতে হয় সেই রাস্তার নাম্বার কত? গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাবে আজকে তারক বাবু। সেই রাস্তার নাম্বার কত? আর সেই রাস্তায় কোন গাড়িগুলো চলে? আর যে গাড়িগুলো চলে সেই গাড়ির নাম্বার কত? টিকিট নাম্বার কত? সিট নাম্বার কত? ফোন নাম্বার কত? আর কোন জেলার অন্তর্গত? তুমি জবাব এখন দেবে, আর ওই বিজ্ঞ শ্রোতার কাছে তুমি বাহবা কি নিবে? দেখো এই পর্যন্ত তোমার উপর আমার প্রশ্ন করা হলো, আর মঈনুদ্দিনের কাছে একটা জিজ্ঞাসা করি ভালো না। মঈনুদ্দিন, তোমার কাছে আমি বেশি কিছু জানতে চাই না। এই কিছুদিন আগে মা ভাইরাস, করোনা ভাইরাস, তারপরে এলো লকডাউন। ফাঁক ফাঁক থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত পা ধুইতে হবে, ভ্যাকসিন নিতে হবে। তো একজনা দুজনা চাকরি করে, স্বামী স্ত্রী দুজনা চাকরি করে। তো বউটা বলছে দেখো সরকারি নির্দেশ হয়েছে যে লকডাউন মেনে চলতে হবে, ফাঁক ফাঁক থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, তা আমাদের কিন্তু মেনে চলা উচিত। আমরা সরকারি চাকরি করি, যদি না করি সরকার হয়তো আমাদের বরখাস্ত করে দেবে। তাই শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমার বাবার বাড়ি থাকবে আর আমি তোমার বাড়িতে থাকবো। তোমার বাবার বাড়ি আমি থাকবো আর আমার বাবার বাড়ি তুমি থাকবে। যতদিন লকডাউন না ভাঙবে ততদিন কিন্তু মুখ ডাকাডাকি হবে না, আর যাতায়াত হবে না। ও মা আছে, বউটা আছে শ্বশুর বাড়ি, আর ছেলেটা আছে ছেলের শ্বশুর বাড়ি। এইভাবে 6 মাসে কেটে দখনে গেছে। আর কিছুদিন পরে দেখুন কানে শোনা গেছে। কি শোনা গেছে? না বউ আর স্বামীর 6 মাস দেখা হয় না, হঠাৎ নাকি বউটা গর্ভবতী। ও তারক বাবু, কি করে হলো? ও মঈনুদ্দিন, 6 মাস দেখাশোনা হয়নি বউর সঙ্গে, স্বামীর সঙ্গে, লকডাউনে হঠাৎ শোনা গেল সেই মেয়েটা নাকি গর্ভবতী। আমি জানি যে পটলে ফুল না ছোঁয়ালে পটল হয় না, পটল দাঁড়ায় না। তা তারা দূরে ছিল, দূরের থেকে কিভাবে কি কানেকশন হলো, মেয়েটা গর্ভধারণ করলো। তবে মেয়েটা কিন্তু অসতী নয়। অসতী বলে প্রমাণ দিলে হবে না। তাহলে এই পর্যন্ত আমারে পালা বাগো মা সাঙ্গ হয়ে গেল। আরে একবার ফিরে পামর মন গুরু পদে চলো। তুমি বাজাও বাজাও ভবেন বাবু, তুমি বাজাও বাজাও ভবেন বাবু, তোমার লগরে দাও চাটি, আর তোমার সঙ্গে মঈনুদ্দিন করবে খাটা খাটি।